হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইউর ইংলিশ। আজকে আমি আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটা হলো প্রেপোজিশন অফ টাইম। এর আগে প্রেপোজিশন অফ প্লেস অ্যান্ড পজিশন আমি আপনাদেরকে দিয়েছিলাম। তারপরে প্রেপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট। এই দুটো পার্ট যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা গিয়ে আগে দেখে নেন, তারপরে এই পার্টটা আসবেন। কারণটা হলো প্রত্যেকটা পার্টের সঙ্গে একটা পার্টের সঙ্গে আর একটা পার্টের সম্পর্ক আছে, যার জন্য আগেকার পার্টগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আমার টপিক যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো প্রেপোজিশন অফ টাইম। এখানে যে প্রেপোজিশনগুলো টাইমের ক্ষেত্রে, সময় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্রেপোজিশন অফ টাইম বলি। এর আগে আমরা তো প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশন কি, প্রেপোজিশন কোথায় বসে, এগুলো নিয়ে আমরা আলোচনা আগেই করেছি। তো এখানে যে প্রেপোজিশনগুলো টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় সেইগুলো আমি আজকে আলোচনা করব। প্রথমে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি যেখানে অ্যাট, অন আর ইন এই তিনটে প্রেপোজিশনের সঠিক ব্যবহার দেখানো হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর প্রেপোজিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। আসুন আমরা দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, প্রেপোজিশন বুঝতে গেলে যে জিনিস আগে বুঝতে হবে সেটা হলো পিরিয়ড অফ টাইম, আর একটা হলো পয়েন্ট অফ টাইম। যখন আমরা প্রেপোজিশন অফ টাইম পড়তে যাব তখন এই দুটো আমাদের মাথাতে কিন্তু রাখতে হবে। একটা হলো পিরিয়ড অফ টাইম, একটা হলো পয়েন্ট অফ টাইম। এখানে পিরিয়ড অফ টাইম বলতে গেলে এটা একটা সপ্তাহ। এখানে সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে। এটা একটা উইক, একটা সপ্তাহ। এই সপ্তাহের মধ্যে যদি আমরা এটাকে সপ্তাহ বলি, উইক বলি, তাহলে এটা হবে পিরিয়ড অফ টাইম। কেন হবে? এক সপ্তাহ মানে 7টা দিন নিয়ে একটা সপ্তাহ গঠিত, যার জন্য এটা কিন্তু পিরিয়ড অফ টাইম। এক সপ্তাহটা হলো পিরিয়ড অফ টাইম। যদি বলি মান্থ, একটা মান্থও কিন্তু একটা পিরিয়ড অফ টাইম। এখানে 1 থেকে 30টা দিন আছে, যার জন্য আমরা মান্থটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। কিন্তু যদি আমরা বলি সানডে বা হয়তো বললাম যে ফ্রাইডে, তাহলে কিন্তু এই সানডেটা হলো পয়েন্ট অফ টাইম। কারণ এই যে আমি একটা টাইম স্কেল দেখিয়েছি, এখানে সানডেটা একটা পয়েন্টের মধ্যে পড়ছে, ফ্রাইডেটা একটা পয়েন্টের মধ্যে পড়ছে, বা হয়তো এখানে ওয়েডনেসডে নিলাম সেটা একটা পয়েন্টের মধ্যে পড়ছে। তাহলে যখন পার্টিকুলার একটা সপ্তাহের মধ্যে যখন পার্টিকুলার ডেট উল্লেখ থাকবে সেটা হবে পয়েন্ট অফ টাইম। আর যদি একটা সপ্তাহ বলে সেটা কিন্তু হবে একটা পিরিয়ড অফ টাইম। মাসের ক্ষেত্রেও ঠিক এক। যদি বলে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এই যে তারিখ যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা হবে সবসময় পয়েন্ট অফ টাইম। আর যদি বলে 1 মাস তাহলে সেটা হবে পিরিয়ড অফ টাইম। তাহলে এক্ষেত্রে বছরের ক্ষেত্রেও ঠিক একই। যদি একটা বছর 12টা মাস নিয়ে গঠিত, এখানে যদি এরকম বলা হয় যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকমভাবে হয়তো ডিসেম্বর এলো, তো যদি বলে 1 বছর তাহলে 1 বছর হবে পিরিয়ড অফ টাইম। আর যদি বলে যে জানুয়ারি মাস একটা পয়েন্ট, যদি বলে যে মার্চ মাস একটা পয়েন্ট, তাহলে এরকম যদি মাসের উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম কি সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আর একটু ক্লিয়ার করে নেব। যেমন পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কি হয়, যেটা হলো পার্ট অফ দ্য ডে। পার্ট অফ দ্য ডে যেমন হয়তো মর্নিং, ইভিনিং, আফটারনুন, নুন, এগুলো হলো পার্ট অফ দ্য ডে। তারপরে ফ্রেজেস অফ লাইফ, ফ্রেজেস অফ লাইফ, ফ্রেজেস অফ লাইফটাও কিন্তু একটা পয়েন্ট অফ টাইম। যদি বলি ফ্রম চাইল্ডহুড,
ফ্রম অ্যাডাল্টহুড, ফ্রম অ্যাডোলেসেন্ট, এগুলো এক একটা ফ্রেজেস অফ লাইফ। তাহলে এক্ষেত্রে পয়েন্ট অফ টাইম যখন আমি বলবো তখন তার মধ্যে যদি বলি যে সকাল থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা পয়েন্ট অফ টাইম ধরবো। আর ফ্রেজেস অফ লাইফ এটাও যদি আর কি একটা জীবন হয়তো একটা মানুষের আয়ুর কাল হয়তো আমরা ধরে নিলাম যে 65 বছর ইন্ডিয়ানদের, তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি যে শৈশবকাল বা কিশোরকাল বা হয়তো বয়স্ক কাল, ঠিক আছে। তাহলে এই যে একটা মানুষের জীবনকে কয়েকটা ফ্রেজে ভাগ করা হয়, তাহলে যখন একটা পার্টিকুলার ফ্রেজকে বোঝানো হবে সেক্ষেত্রেও কিন্তু পয়েন্ট অফ টাইম আর কি ওটা হবে। এবার আমরা এখানে তিনটে প্রেপোজিশন আছে, একটা হলো অ্যাট, তারপরে ওয়ান, তারপরে ইন। এই তিনটে প্রেপোজিশনের বিভিন্ন রকম ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। প্রথমে হলো অ্যাট, কোথায় বসে? একটা হলো ক্লক টাইম, একটা হলো পার্ট অফ দ্য ডে, একটা হলো মোমেন্ট, একটা হলো হলিডে উইদাউট ডে, যেখানে ডে থাকবে না। দেখি কীরকম। আই উইল অ্যারাইভ at 10 AM. I will arrive at 10 AM. আমি এখানে ক্লক টাইম বলতে গেলে 10টা, 11টা, 12টা, 2টো, 5টা, যে কোনো আর কি ক্লক টাইম যদি বলি, ঠিক আছে। তাহলে এগুলো হলো ক্লক টাইম বলতে গেলে এখানে যে 10টা হতে পারে, 12টা, 1টা, 7টা, 6টা, যে কোনো টাইমকেও যাবে। আই উইল অ্যারাইভ অ্যাট 10 AM, 10 AM এ আমি পৌঁছে যাব। অ্যাটের ব্যবহার এখানে যদি আমি 10 AM না করে যদি আমি বলতাম পার্ট অফ দ্য ডে, আই উইল অ্যারাইভ অ্যাট নুন, দুপুরে, বা নাইট, বা ডন, বা মিডনাইট, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাট বসে। অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, ডন মানে ভোর, অ্যাট মিডনাইট বা অ্যাট টয়লাইটও হয়। তাহলে এখানে আমরা কি করলাম যে পার্ট অফ দ্য ডে আগে দেখলাম, পার্ট অফ দ্য ডেতে হলো ক্লক টাইম, তারপরে এই ক্লক টাইমের ক্ষেত্রে আমরা দেখলাম আগে যে অ্যাট AM, তারপরে এখানে কি আছে, এখানে আছে পার্ট অফ দ্য ডে। পার্ট অফ দ্য ডে এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আর কি এটা নুন একটা দিনের একটা পার্ট, নাইটও একটা 24 ঘন্টার মধ্যে একটা পার্ট, ডন মানে ভোর, ভোরটাও একটা 24 ঘন্টার মধ্যে একটা পার্ট, মিডনাইট সেটাও একটা পার্ট। তাহলে এগুলো পার্ট অফ দ্য ডের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করা দেখলাম। তারপরে কি, এবার 3 নম্বর আসবো মোমেন্ট। আই উইল অ্যারাইভ অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, বা অ্যাট that moment, তাহলে এখানে মোমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমি এখনই আর কি অ্যাট দ্য মোমেন্ট, এখনই আমি চলে আসছি, ঠিক আছে। অ্যাট দ্যাট মোমেন্ট আমি ওই সময় চলে আসছি। তাহলে এখানে মোমেন্টের ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করা দেখলাম। নেক্সট কি আছে, হলিডে উইদাউট ডে, যেখানে আর কি আই উইল অ্যারাইভ অ্যাট, এখানে কি দেবো, ঈদ বা দিওয়ালি বা খ্রিস্টমাস, তাহলে এগুলো কি, এগুলো হলিডে, এগুলো হলিডে উইদাউট ডে, যার পরে কোনো ডে নাই। তাহলে এখানে কি আই উইল অ্যারাইভ অ্যাট, আমি ঈদের দিনে আসছি বা দিওয়ালির দিনে আসছি বা খ্রিস্টমাসের দিনে আসছি। তাহলে এখানে আমরা 4টে জিনিস আলোচনা করলাম যে অ্যাট সাধারণত টাইমের ক্ষেত্রে ক্লক টাইম অথবা পার্ট অফ দ্য ডে অথবা মোমেন্ট অথবা আর কি হলিডে উইদাউট ডে, এই 3টে জায়গাতে অ্যাট আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আমরা দেখব অন। ওয়ান যে প্রেপোজিশন অফ টাইম, এটা কোথায় ব্যবহার হয় সেটা আমরা, যদি এরকম থাকে যে কোনো দিনের উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার ডে, এখানে ডে বলতে গেলে পার্টিকুলার ডে, কোনো বার থাকবে আর কি। যদি এরকম বলি যে হুই go to school one Friday, আমরা ফ্রাইডেতে স্কুলে যাই। তাহলে এখানে একটা
এখানে ডে বলতে গেলে কোনো দিনের একদম স্পেসিফিক নাম বোঝাচ্ছে, যার জন্য এখানে আমরা অন বসালাম। স্পেসিফিক নাম বোঝাচ্ছে যার জন্য আমরা অন বসালাম। বা এখানে যদি আমরা এরকম না করে এরপরে দেখব ডেট 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তাহলে প্রথম জানুয়ারি মাসের প্রথম তারিখে আমরা আর কি স্কুলে যাই, তাহলে এখানে কিন্তু একটা তারিখ বোঝানো হচ্ছে, একটা ডেট বোঝানো হচ্ছে, যার জন্য এখানে আমরা অন ব্যবহার করেছি। যদি কোনো পার্টিকুলার ডে থাকে বা ডেট থাকে, পার্টিকুলার ডেট থাকে, যদি 1 তারিখ 10 তারিখ 5 তারিখ কোনো একটা মাসের হয়তো উল্লেখ করে দিলে যে ডিসেম্বরের 20 তারিখে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে অন ব্যবহার করব। তারপরে ডে উইথ পার্ট অফ ডে, ডে উইথ পার্ট অফ ডে। আর একটা জায়গাতে আমরা অন ব্যবহার করতে পারি, সেটা হলো 3 নম্বরে, যে বা এরকম লিখলাম উই উইল গো টু স্কুল অন মন্ডে মর্নিং, অন মন্ডে মর্নিং। তাহলে এটা হলো ডে, এটা হলো ডে, আর এটা হলো পার্ট অফ দ্য ডে। তাহলে যখন ডে প্লাস পার্ট অফ দ্য ডে থাকবে সেক্ষেত্রেও কিন্তু আমরা অন ব্যবহার করব। এখানে অন প্রিপোজিশনটা ব্যবহার করলাম, কেন করলাম তার কারণ হলো ডে আছে প্লাস পার্ট অফ দ্য ডে আছে, যার জন্য আমরা এখানে অন ব্যবহার করেছি। এর আগেরটা দেখলাম যে পার্টিকুলার ডেট আছে, তার আগেরটা আমরা করেছিলাম যে পার্টিকুলার মানে ডে আছে। এবার হলিডে উইথ ডে, যদি এরকম লিখি যে উই উইল, 4 নম্বর পয়েন্ট হলিডে উইথ ডে, সেক্ষেত্রে অন হবে উই উইল কাম অন স্টার ডে, স্টার ডে। এখানে স্টার ডে মানে এটা হলো একটা উৎসবের, একটা উৎসবের নাম, এবং সেই দিনে আমরা আসব। তাহলে এখানে এটা আমাদের যেমন হয়তো দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, ঈদ আছে, এরকম খ্রিস্টানদের এটা একটা উৎসবের নাম। তো সেই জন্যে এখানে তারপরে যেহেতু ডে আছে সেহেতু এখানে অন বসলো। যদি ডেটা না থাকতো তাহলে কি বসতো? অ্যাট বসতো। হলিডে উইদাউট ডের ক্ষেত্রে অ্যাট হবে, আর হলিডে উইদাউট ডে মানে উইথ ডের ক্ষেত্রে হবে ওয়ান হবে। তাহলে এখানে অন হচ্ছে, কারণ এর পরের অংশটুকু ডে আছে, যার জন্য এখানে অন হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব ইন। প্রেপোজিশন অফ টাইম হিসাবে ইন কোথায়, কখন, কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা আলোচনা করব। দ্য বয়েজ গো টু প্লে ইন দ্য মর্নিং অথবা ইন দ্য আফটারনুন অথবা ইন দ্য ইভিনিং, তাহলে এখানে দ্য বয়েজ গো টু প্লে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এখানে ইন হলো, কেন হলো? পার্ট অফ দ্য ডে হিসাবে ইনও বসে, আবার পার্ট অফ দ্য ডে হিসাবে অ্যাট বসে। এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে ইন কোথায় বসে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আর অ্যাট কোথায় বসে? অ্যাট নুন, অ্যাট টয়লাইট, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট ডন। তাহলে ডন, এই 4টে জায়গাতে 5টা জায়গাতে কিন্তু অ্যাট বসে, আর এখানে 3টে জায়গাতে কিন্তু কি বসে? ইন বসে। তাহলে এখানে আমরা ইন বসালাম পার্ট অফ দ্য ডের ক্ষেত্রে। তারপরে কি আছে? উইক আছে, সপ্তাহ। মাই ফাদার গোজ টু অফিস in a week, in a week, goes to office in a week, সপ্তাহে একবার করে আর কি যায়, যার জন্য এখানে আমরা ইন বসালাম, একটা সপ্তাহ। তারপরে কি? মাই সিস্টার গোজ টু শপিং ইন জানুয়ারি, ইন জানুয়ারি। তাহলে জানুয়ারি একটা মাস, আর যার জন্য আর কি এখানে কি বসালাম? ইন বসালাম। যদি এখানে
অন কখন বসানো যেত, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, তাহলে কিন্তু এখানে ইন বসতো। নেক্সট আমরা যাব মান্থ, সিজন, তারপরে ডিক্যাড, সেঞ্চুরি, তারপরে পিরিয়ড অফ টাইম। দেখি পরেরগুলো। মান্থ হলো, এবার যাব সিজন। উই ভিজিটেড দার্জিলিং, উই ভিজিটেড দার্জিলিং ইন সামার। ইন সামার, সামার হলো একটা ঋতুর নাম, যার জন্য এখানে আমরা ইন বসালাম। ইন এখানে সিজন, যার জন্য এখানে আর কি আমরা ইন বসিয়েছি। বা হয়তো আমি এখানে বলতে পারতাম যে ইন 2010। এখানে ডিক্যাডস, এখানে ডিক্যাডস বোঝানো হচ্ছে যে ওই দশকে, 2010, ওই যে দশকটা আছে, ওই দশকে মানে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। বা আমরা কোথায় গিয়েছিলাম, আমরা সামারে গিয়েছিলাম। বা হয়তো আমি এখানে আর একটা জিনিস লিখতে পারি যে ইন 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরিতে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। তাহলে এগুলো কি হলো, পিরিয়ড হলো, তারপরে ডিকেড হলো, তারপরে সিজন হলো। এখানে সামারটা সিজন বোঝাচ্ছে, আর এটা হলো ডিকেড বোঝাচ্ছে, আর এখানে হলো সেঞ্চুরি বোঝাচ্ছে। নেক্সট আর একটা আছে, সেটা হলো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এটা আবার কীরকম জিনিস, যে যদি এরকম বলি উই ফিনিশড রিডিং, উই ফিনিশড রিডিং ইন দ্য পাস্ট। আমরা অতীতেই পড়া মানে শেষ করে দিয়েছি। তাহলে এখানে ইন দ্য পাস্ট, এখানে পাস্ট এটা একটা পিরিয়ড বোঝাচ্ছে, অতীতের আর কি, অতীত সময়টাকে বোঝাচ্ছে, যার জন্য এখানে আমরা ইন বসিয়েছি। বা এটুকু বলতে পারি যে উই উইল গেট এ জব ইন ফিউচার। ইন ফিউচার, ভবিষ্যতে আমরা একটা জব পাবো। তাহলে এখানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, যার জন্য একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, এটা একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, যার জন্য আমরা এখানে ইন ব্যবহার করলাম। এখানে ইন ব্যবহার করেছি, এখানে ইন ব্যবহার করেছি। আর এটা সেঞ্চুরি বোঝাচ্ছে, ইন ব্যবহার করেছি। এটা ডিকেড বোঝাচ্ছে, ইন ব্যবহার করেছি। এটা সিজন বোঝাচ্ছে, ইন ব্যবহার করেছি। আর এটা মান্থ বোঝাচ্ছে, ইন ব্যবহার করেছি। এটা উইক বোঝাচ্ছে, ইন ব্যবহার করছি। আর এটা কিন্তু পার্ট অফ দ্য ডে বোঝাচ্ছে, যার জন্য ইন ব্যবহার করেছি। তাহলে কি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আমরা 7টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। মানে ইনের 7 রকম ব্যবহার। এবার আমরা আলোচনা করতে চলেছি জিরো প্রেপোজিশন। জিরো প্রেপোজিশন মানে যে জায়গাগুলোতে প্রেপোজিশন বসবে না, নো প্রেপোজিশন। এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা কখনো প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। যদি প্রেপোজিশন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এবার এগুলো বিশেষ করে এরর ডিটেকশনের ক্ষেত্রে বেশি দেয়। যেমন নেক্সট ইয়ার, লাস্ট নাইট, দিস মর্নিং, এভরি, টুডে, ওয়েস্টারডে, টুমরো, মানে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে উই উইল ভিজিট দীঘা নেক্সট ডে, বা নেক্সট উইক, বা নেক্সট মান্থ, বা নেক্সট ইয়ার। এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। এখানে নেক্সট ডে, নেক্সট উইকে, নেক্সটটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে, নেক্সট উইক, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা বসাবো না। নাম্বার 2, এটা 1 নম্বরের উদাহরণ। নাম্বার 2, উই ভিজিটেড
দার্জিলিং লাস্ট নাইট বা লাস্ট উইক বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, এখানেও কিন্তু কোনো প্রেপোজিশন বসছে না, মানে লাস্ট, নেক্সট এই সমস্ত জিনিস থাকলে কিন্তু নো প্রিপোজিশন বা জিরো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন কিন্তু বসবে না। তারপর 3 নম্বর দেখব যে দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, এই জায়গাগুলো। 3 নম্বর, উই উইল গো টু স্কুল দিস মর্নিং বা দিস উইক বা মান্থ বা ইয়ার, এখানেও কিন্তু কোনো প্রেপোজিশন বসলো না। 4 নম্বরে দেখি উই গো টু স্কুল এভরি ডে বা উইক বা মান্থ বা ইয়ার, এখানে কিন্তু নো প্রেপোজিশন, কোনো রকম প্রেপোজিশন কিন্তু বসছে না। 5 নম্বরের মাই ফাদার উইল কাম টুডে, টুডে বা টুমরো, টুডে বা টুমরো, মাই ফাদার উইল কাম টুডে আর টুমরো। এবার যদি বলি এরকম যে ওয়েস্টারডে কোথায় ব্যবহার করব, যে মাই ফাদার কেম ইয়েস্টারডে, চলে এসেছে, ইয়েস্টারডেটা অতীতের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম যে জিরো প্রেপোজিশন, অর্থাৎ কোনো প্রেপোজিশন কিন্তু বসছে না। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করতে চলেছি সিন্স, ফর, ডিউরিং, ইন, ওভার, অল থ্রু বা থ্রু আউট। কোথায় সিন্স বসে, কোথায় ডিউরিং বা ইন বসে, কোথায় ওভার বা অল থ্রু আর থ্রু আউট বসে। অল থ্রু আর থ্রু আউটের মিনিংটা একই, যার জন্য আমি এখানে ইকুয়াল টু করে লিখেছি। উইথ ডিউরেটিভ ভার্ব, with time expression, time expression এখানে থাকবে ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন, ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন। এখানে আমরা প্রশ্ন করব হাউ লং, আর এখানে প্রশ্ন করব হোয়েন, এখানেও প্রশ্ন করব হাউ লং। এখানে কি কি আলোচনা করতে চলেছে, সিন্স বা ফর, ডিউরিং আর ইন, আর ওভার, অল থ্রু আর থ্রু আউট। আমি এখানে আগে প্রথমে দুটো জিনিস নিয়ে আলোচনা করতে চাইব। উইথ ডিউরেটিভ ভার্ব, মানে এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আর কি ডিউরেশন বোঝায়, যেমন ওয়ার্ক, ওয়ার্ক, লিভ, স্টে, ক্যাম্প, এগুলোকে বলা হয় ডিউরেটিভ ভার্ব। কেন? কারণ এগুলোর মধ্যে কিন্তু ডিউরেশন বোঝাচ্ছে।
এই এই শব্দ এইগুলো এই ভার্বগুলোর মধ্যে ওই ওয়ার্কটা তো আর কি তৎক্ষণাৎ হয়ে যায় না। কোনো কাজ করা মানে কিন্তু ওই গেল আমার হয়ে গেল এরকম নয়। কাজ করা বলতে গেলে হয়তো কন্টিনিউয়াস কাজ করাকে বোঝায়। এখানে লিভ হয়তো মুহূর্তের মধ্যে কোথাও থাকা হয় না। তারপরে স্টে, ক্যাম্প, এগুলো হলো ডিউরেটিভ ভার্ব। এই ভার্বগুলোর মধ্যে কিন্তু ডিউরেশন বোঝানো হয়, যার জন্য এগুলোকে ডিউরেটিভ ভার্ব বলে। আর একটা দেখবো ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন। এইগুলো কি? ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন হলো যেমন সামার, একটা সিজন। এ সামার বলতে গেলে কিন্তু আমরা আনুমানিক প্রায় 3 মাসকে বোঝাই। 3 মাস, 3 মান্থ, 3 মাসকে আমরা বুঝিয়ে থাকি। বা হয়তো দেখা গেল বললাম দুর্গা পুজো, এটা এই পুজোটাও কিন্তু মোটামুটি 1 সপ্তাহ ধরে চলে। তাহলে এটাও একটা কি? ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন। এটা কিন্তু ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন, এটাও ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন। তাহলে এমন কিছু, বা এক উইক মানে 7টা সপ্তাহ, 7টা দিন। তাহলে এখানে এটাও কিন্তু একটা কি? ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন। এখানে টাইমগুলো, যে সময়গুলো দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু ডিউরেশনটা অন্তর্নিহিত থাকবে, ওই সময়ের মধ্যে কিন্তু অন্তর্নিহিত থাকবে। এবার আমরা এক এক করে সিন্স, ফর, ডিউরিং, ইন, ওভার, অল, থ্রু আউটের ব্যবহারটা জেনে নেব। অমল প্রশ্ন করছে যে হাউ লং ডিড ইউ ওয়ার্ক ইন দিল্লি? অমল প্রশ্ন করছে যে আচ্ছা, তুমি বা আপনি দিল্লিতে কতদিন কাজ করেছিলেন? হাউ লং মানে কতদিন ধরে কাজ করেছিলেন। এবার বিমল উত্তর দিচ্ছে যে আই ওয়ার্কড দেয়ার মানে দিল্লিকে বোঝাচ্ছে। আই ওয়ার্কড দেয়ার ফর দ্য উইন্টার, আমি উইন্টার পর্যন্ত মানে উইন্টার যতদিন ছিল ততদিন আমি কাজ করেছিলাম। এখানে আই ওয়ার্কড দেয়ার, আমি দিল্লিতে কাজ করেছিলাম, ফর দ্য উইন্টার, এখানে উইন্টার যতদিন ছিল ততদিন। তাহলে এখানে ওয়াল থ্রু বা ফ্রম বিগিনিং টু দ্য এন্ড অফ উইন্টার। এখানে কিন্তু ও বলছে আই ওয়ার্কড দেয়ার ফর দ্য উইন্টার, আমি ওই উইন্টার সিজনটা বা ফর দ্য জানুয়ারি, আমি কোনো একটা মাস দিই তাও হবে, ফর দ্য 2020 যদি কোনো ইয়ার দিই তাও হবে। তাহলে এখানে কি হচ্ছে যে এ কিন্তু কাজ করেছিল মানে যখন শীতকাল শুরু হয়েছিল তখন থেকে একদম শীতকাল শেষ পর্যন্ত এই টাইমটাতে কিন্তু সে কাজ করেছে, পুরোটা কাজ করেছে। এবার আবার প্রশ্ন করছে যে when did you work in Delhi? এর প্রশ্নটা কিন্তু এখানে ছিল হাউ লং, এখানে হয়ে গেল হোয়েন। ওখানে হাউ লং ছিল আর এখানে হয়ে গেল হোয়েন। এবার উত্তর কি দিচ্ছে? বিমল উত্তর দিচ্ছে I worked there মানে এখানে দিল্লিকে বোঝানো হচ্ছে, there in বা during the winter, I worked there in or during the winter, আমি উইন্টারে আর কি কাজ করেছিলাম। এবার একটা ব্যাপার আছে, এখানে উইন্টার বলতে গেলে কি at some time
ইন উইন্টার। তাহলে এই যে এইটা আর এটা, এখানে ফর আর এখানে ইন বা ডিউরিংয়ের মধ্যে পার্থক্যটা কি হলো, যে এখানে সে কিন্তু যখন শীত শুরু হয়েছিল, শীত শুরু থেকে শীত শেষ পর্যন্ত কাজ করেছিল। আর এখানে কি হলো, অ্যাট সাম টাইম ইন উইন্টার, যখন আমি ইন বসালাম, ইন বা ডিউরিং বসালাম, তখন কিন্তু সাম টাইম মানে শীতের কোনো একটা সময়ে, শীত হয়তো ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, হয়তো মার্চে গিয়ে শেষ হয়েছে, তাহলে হতে পারে কোনো একটা সময়ে সে সেখানে কাজ করেছিল, মানে থ্রু আউট দ্য উইন্টারকে বোঝানো হচ্ছে না। তাহলে এটাই হলো এখানে ফর আর ইন বা ডিউরিংয়ের পার্থক্য। এখানে আমরা ডিউরিংও দিতে পারি, এখানে আমরা ইনও দিতে পারি, দুটোর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ওভার আর ওয়াল থ্রু বা থ্রু আউট। এখানে আবার প্রশ্ন করছে যে অমল, হাউ লং ডিড ইউ ওয়ার্ক ইন দিল্লি? এখানে বলছে আই ওয়ার্কড দেয়ার থ্রু আউট বা ওয়াল থ্রু উইন্টার। আই ওয়ার্কড দেয়ার থ্রু আউট বা ওয়াল থ্রু উইন্টার, যে এখানেও সেই মিনিংটা ফরের মতোই হচ্ছে। তাহলে থ্রু আউট আর ওয়াল থ্রু দুটো যেহেতু একই প্রেপোজিশন, উইন্টার আছে, তাই যেহেতু উইন্টারটা একটা টাইম এক্সপ্রেশন, একটা ডিউরেটিভ টাইম এক্সপ্রেশন, যার জন্য এখানে থ্রু আউট বা ওয়াল থ্রু বসলো। এখানে অবশ্যই মানে এটা ওয়াল থ্রু বা থ্রু আউট সবসময় আর কি হবে, কার আগে বসবে না, তো ডিউরেটিভ টাইম এক্সপ্রেশনের আগে বসবে। তাহলে আমি এই বাক্যটাতে আগে দেখালাম ফর, এখন দেখাচ্ছি থ্রু আউট বা অল থ্রু, তিনটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। এবার আমরা যাব যে ওভার কোথায় বসে। বিমল বলছে যে আই ওয়ার্কড দেয়ার ওভার দ্য দিওয়ালি। এখানে আমি ওভার কেন বসালাম, এই ওভারটা কেন হলো বা কখন হয়? ওভারটা হবে স্পেশাল ডে বাট শর্টার দেন থ্রু আউট বা অল থ্রু। এই অল থ্রু তখনই বসাবো যখন এই উইন্টারটা বা এটা অনেক টাইম, অনেক দিন ধরে চলবে, সেরকম, মানে এটা শর্টের ক্ষেত্রে হবে না, যেমন দিওয়ালির ক্ষেত্রে এখানে হবে না। এই স্পেশাল ডে একটা বিশেষ দিন বোঝাবে, বিশেষ দিনটা কিন্তু এখানে বোঝাচ্ছে কিসের দ্বারা? দিওয়ালির দ্বারা। তাহলে এই যে দিওয়ালি একটা বিশেষ দিন, তাহলে আই ওয়ার্ক দেয়ার থ্রু আউট এই ওভার দ্য দিওয়ালি, তার মানে হলো দিওয়ালির দিনে আমি কিন্তু কি করেছিলাম, সেখানে কাজ করেছিলাম। মানে দিওয়ালির দিনে, যখন দিওয়ালিটা যে দিনটা শুরু হয় সে প্রথম থেকে শেষ পর্যন্ত, ওয়াল থ্রু ফ্রম বিগিনিং টু দ্য এন্ড অফ দিওয়ালি, অফ দ্য ডে দিওয়ালি। তাহলে দিওয়ালির দিনটা যখন শুরু হয় সেই সকাল থেকে হয়তো সন্ধ্যে পর্যন্ত সে এখানে কাজ করেছিল, এবং এটা স্পেশাল ডের ক্ষেত্রে আমরা কিন্তু অফ ব্যবহার করব। আর থ্রু আউট বা ওয়াল থ্রু এটা কিন্তু কখন? ডিউরেটিভ টাইম। এটা ডিউরেটিভ টাইম, এটা হলো শর্টার, এটা হবে লঙ্গার। এটাই হলো পার্থক্য। এবার আমরা দেখলাম যে দুটোর মধ্যে মিল দেখেছিলাম, এবার দুটোর মধ্যে পার্থক্য কি? সিন্স আর ফর। এই সিন্স আছে আর ফর আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে পয়েন্ট অফ টাইম যদি হয়, পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে বসবে সিন্স, আর পিরিয়ড অফ টাইম এক্ষেত্রে হবে ফর। তাহলে পয়েন্ট অফ টাইম বলতে গেলে নির্দিষ্ট কোনো পয়েন্টকে বোঝাবে, আর এটা পিরিয়ড অফ টাইম বলতে গেলে একটা পিরিয়ডকে বোঝাবে। এবং এটা সবসময় এটা ব্যবহার হয়, সিন্সটা আমরা ব্যবহার করব হয় পারফেক্ট টেন্সে, কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিংবা প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনাইট টেন্সে। দেখি এটা কীরকম ব্যবহার। উই হ্যাভ lived in America for
5 years অথবা since 2000। এখানে আমি কি লিখেছি যে ফর 5 ইয়ার্স 5 বছর ধরে, আর এখানে লিখেছি সিন্স 2000। তাহলে এখানে ফর কেন হলো আর সিন্স কেন হলো? সিন্স শব্দের অর্থ হলো স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। কোনো একটা সময়ে শুরু হয়েছিল কিন্তু আজ পর্যন্ত চলছে। তাহলে এখানে উই হ্যাভ লিভড ইন আমেরিকা, আমরা আমেরিকাতে আর কি আছি সিন্স 2020, 2000 সাল থেকে, মানে এখনও কিন্তু ওখানে আছি। আর এখানে ফর 5 ইয়ার্স মানে 5 বছর ধরে আছি। তাহলে এই যে ফর 5 ইয়ার্স এটা কিন্তু একটা কি পিরিয়ড অফ টাইম, 5টা বছরকে বোঝানো হচ্ছে। কোন 5 বছর আমরা জানি না, নির্দিষ্টভাবে কিছু বলছে না। আর এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট বছর দেওয়া আছে 2000 সাল থেকে, যার জন্য আমরা কিন্তু এখানে কি বসিয়েছি, মানে সিন্স বসিয়েছি। তারপরে দেখে নাও, উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, অথবা লিখলাম ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্স। তাহলে এখানে আমি কি লিখেছি, এখানে সিন্স মর্নিং। সিন্স কোথায় বসে বলেছিলাম যে পার্ট অফ দ্য ডে, ফ্রেজেস অফ লাইট, এগুলো কিন্তু একটা সিন্সের ব্যবহার। যে বা কোনো তারিখ উল্লেখ আছে, কোনো মাসের নাম আছে, কোনো দিনের হয়তো কোনো দিন, নির্দিষ্ট দিন বলা আছে, বা কোনো বছর বলা আছে, বা নির্দিষ্ট কোনো সেঞ্চুরির কথা বলা হচ্ছে, বা নির্দিষ্ট কোনো ডিকেডের কথা বলা হচ্ছে, বা নির্দিষ্ট কোনো সপ্তাহের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিন্স হবে। যে আমরা উই হ্যাভ বিন রিডিং, আমরা পড়ছি, ঠিক আছে, সিন্স মর্নিং, সকাল থেকে, আমরা সকাল থেকে পড়ছি। তাহলে এখনও পর্যন্ত আমরা থামিনি, পড়েই যাচ্ছি, যার জন্য আমরা এখানে আর কি বসালাম, সিন্স বসিয়েছি। আর ফর 3 আওয়ার্স, কখন পড়তে বসেছি জানি না, হয়তো 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়ছি, কিন্তু এক্স্যাক্ট টাইম বলা নাই। যে এখানে স্টার্টিং পয়েন্ট যেমন আছে, এখানে কিন্তু এক্স্যাক্ট স্টার্টিং পয়েন্টে নাই, যার জন্য আমরা এখানে ফর বসিয়েছি। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা দেখে নেব টিল, আনটিল, আপ টু, এখানে বাই আর উইদিন। টিল কোথায় বসে? টিল, আনটিল বা আপ টু। টিল আর আনটিল এটা দুটোই সিনোনিমাস ওয়ার্ড, এবং আনটিলটা হলো ফর্মাল আর এটা হলো ইনফর্মাল। কোথায় বসে? হ্যাপেন্স অ্যাট আর বিফোর সার্টেন মোমেন্ট অফ টাইম। উই ক্যান ইউজ টিল, আনটিল or up to denote something that happens at or before certain moment of time. On the other hand, we can use by or within to talk about something that continues up to a certain time or moment. যে আমরা টিল বা আনটিল তো সেখানে ব্যবহার করব যে কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অথবা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। আর এখানে বাই আর উইদিন কোথায় ব্যবহার করব? যে কোনো একটা জিনিস চলতে থাকবে এবং নির্দিষ্ট সময়ে এসে সেটা শেষ হবে। আর এখানে একটা আছে মোমেন্টারি ভার্ব, মানে ভার্ব দ্যাট ডিনোটস মোমেন্ট, যে মোমেন্ট বোঝানো হয়, যেমন ক্যাচ, হিট, অ্যারাইভ, এইগুলো হলো মোমেন্টারি ভার্ব। যে কোনো একটা ক্যাচ করা, ধরে নেওয়া একদম হঠাৎ করে। তারপরে হিট, এখানে আবার সিও বলতে পারি, সি দেখা, হঠাৎ করে দেখে ফেললাম। এই এগুলোকে বলা হয় মোমেন্টারি ভার্ব। ওই মোমেন্টারি ভার্বের সঙ্গে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? যে বাই আর উইদিন। এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এটা ডিউরেটিভ ভার্বের সঙ্গে ব্যবহার হয়। এখানে থাকবে ডিউরেটিভ ভার্ব, আর এটা হবে মোমেন্টারি ভার্ব। ডিউরেটিভ ভার্ব, ডিউরেটিভ ভার্ব সম্পর্কে আমি আগেই বলেছি
তাহলে এখানে ডিউরেটিভ ভার্বের সঙ্গে কোথায় কী ব্যবহার হবে? টিল, আনটিল, আপ টু। দেখি এটা কি রকম, যে উই ক্যাম্পড ইন J&K, জম্মু অ্যান্ড কাশ্মীর, till বা আনটিল বা আপ টু জানুয়ারি। আপ টু জানুয়ারি, যে আমরা ক্যাম্প করেছিলাম বা ছিলাম ওখানে জম্মু কাশ্মীরে আপ টু জানুয়ারি। জানুয়ারি যেই শুরু হয়ে গেল, ঠিক আছে, আমাদের কাজও শেষ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু আপ টু, আনটিল আর টিল ব্যবহার করতে পারি। যে উইথ ডিউরেটিভ ভার্ব, যেখানে ক্যাম্পটা হলো একটা ডিউরেটিভ ভার্ব, আর কি হ্যাপেন, এখানে থাকাটা, আমাদের থাকাটা কি হচ্ছে? অ্যাট আর বিফোর সার্টেন মোমেন্টের টাইম। সার্টেন মোমেন্টের টাইম বলতে গেলে এখানে জানুয়ারিকে বোঝাচ্ছি, সেখানে অ্যাট আর বিফোর, যে আমরা জানুয়ারির আগেই, মানে জানুয়ারি যেই শুরু আমাদেরও আর কি শেষ, থাকাটা শেষ, জানুয়ারি পর্যন্ত আমরা ছিলাম, যার জন্য আর কি এখানে আমরা টিল, আনটিল আর আপ টু ব্যবহার করেছি। নেক্সট আমরা দেখব বাই আর উইদিন। দে উইল অ্যারাইভ বাই, বা এখানে উইদিন দিলাম, বাই আর উইদিন 5 PM, যে 5টা নাগাদ বা 5টার মধ্যে, এখানে 5টার মধ্যে তারা চলে আসবে, 5টার মধ্যে তারা চলে আসবে, মানে তারা আর কি আসছে, রাস্তাতে আসে, কন্টিনিউ সামথিং, যে রাস্তাতে আসছে, তারা কিন্তু পৌঁছে যাবে কোথায়? পৌঁছে যাবে 5টার মধ্যে, 5টা নাগাদ। তাহলে কন্টিনিউ আপ টু এ সার্টেন মোমেন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই সময় পর্যন্ত কন্টিনিউ হবে, মানে 5টা, যেই 5টা বাজলো ওরাও পৌঁছে গেল। এই ক্ষেত্রে কিন্তু বাই আর উইদিন, আর ওপরে যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু আনটিল বা টিল বা আপ টু, যে কোনো আমি কিন্তু একটা ব্যবহার করতে পারি। এবার আমরা এর এই টিল আর আনটিলের অ্যাফার্মেটিভ আর নেগেটিভের যে মিনিংটা আছে সেটা একটু অন্যরকম, যেটা বোঝার ব্যাপার আছে, যার জন্য আমি আপনাদেরকে এখানে আলোচনা করতে চলেছি যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীরকমভাবে ব্যবহার হয়, মিনিংটা কীরকম, আর নেগেটিভ সেন্টেন্সের মিনিংটা কীরকম সেটা দেখাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: উই stay at home till বা until lockdown। আর এখানে লিখব উই did not stay at home till or until lockdown। এই যে দুটো বাক্য লিখলাম, এই দুটো মানে কিন্তু আলাদা। প্রথমটা বলছে উই স্টে অ্যাট হোম টিল অর আনটিল লকডাউন, মানে হলো যে আমরা টিল অর আনটিল লকডাউন পর্যন্ত আমরা ছিলাম, মানে লকডাউন পিরিয়ডটা আমরা বাড়িতে কাটাইনি, অন্য কোথাও কাটিয়েছিলাম। এটার মানে হলো যে উই স্টে অ্যাট হোম টিল অর আনটিল লকডাউন, এই বাক্যটার মানে হলো যে আমরা লকডাউন পর্যন্ত, মানে দেখা গেল যে লকডাউন শুরু হয়েছে 15 তারিখ থেকে, তাহলে তারা আর কি 14 তারিখ পর্যন্ত তারা বাড়িতে ছিল, তারপরে তারা বাড়ি থেকে অন্য কোথাও চলে গেছিল এবং সেখানে লকডাউন পিরিয়ডটা কাটিয়েছে, আর এই বাক্যটার অর্থ হলো যে লকডাউন 15 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু 15 তারিখে ওরা আর কি পৌঁছে গেছে বাড়িতে এবং বাড়িতে লকডাউন পিরিয়ডটা কাটিয়েছে। উই ডিড নট স্টে অ্যাট হোম টিল অর আনটিল লকডাউন, মানে এটার অর্থ হলো উই রিটার্নড হোম
we returned home at the beginning of lockdown. At the beginning of lockdown, যে উই রিটার্নড হোম অ্যাট দ্য বিগিনিং অফ লকডাউন, লকডাউন যেই শুরু হয়েছে আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এটার মানে হলো উই লেফট হোম অ্যাট দ্য বিগিনিং অফ লকডাউন, অ্যাট দ্য বিগিনিং অফ লকডাউন। তাহলে এখানে কি হলো, আমরা বাড়ি ছেড়ে চলে গেছি এবং লকডাউন পিরিয়ডটা আমরা অন্য জায়গায় কাটিয়েছি। তাহলে এখানে যখন আমরা আপ টু বা একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত একটা পয়েন্ট পর্যন্ত বোঝানো হচ্ছে, আর এখানে নট, এটা কি নট বিফোর, তার আগে আমরা ছিলাম না। তাহলে এই জায়গাটাতে এখানে যে মানেটা দেওয়া আছে সেটা হলো নট বিফোর, এর আগে পর্যন্ত নয়। আর এখানে কিন্তু আপ টু, মানে আমরা বাড়িতে ছিলাম আপ টু লকডাউন, লকডাউন পর্যন্ত বাড়িতে ছিলাম, লকডাউন যেই শেষ হয়ে গেল আমরা কিন্তু বাড়ি থেকে চলে গেছি। তাহলে এখানে কিন্তু একই প্রেপোজিশন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে আলাদা, নেগেটিভ সেন্টেন্সের মানে কিন্তু আলাদা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে হলো আপ টু, আর নেগেটিভ সেন্টেন্সের মানে হলো নট বিফোর, নট বিফোর। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে কি বললাম, আপ টু, মানে আমরা আপ টু লকডাউন পর্যন্ত বাড়িতেই ছিলাম। আর নেগেটিভ সেন্টেন্সের মানে হলো নট বিফোর, মানে এর আগে, লকডাউনের আগে আমরা বাড়িতে ছিলাম না। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো সিন্স, টিল, আনটিল, বিফোর আর আফটার। এবার আপনারা প্রশ্ন করবেন, স্যার আগে তো এই প্রেপোজিশনগুলো হয়েছে, যে সিন্স হয়েছে, টিল হয়েছে, আনটিল হয়েছে, বিফোর হয়েছে, মানে বিফোর আর আফটার এই দুটো হয়নি, বাকি তিনটে হয়েছে, তাহলে আবার কেন? একটা প্রেপোজিশন শুধুমাত্র একই অর্থে ব্যবহার হবে তা নয়, একটা প্রেপোজিশন বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়। সেই ব্যবহারগুলো আমি আপনাদের সামনে আজকে ডিটেলসে এক এক করে আলোচনা করতে চলেছি। দেখে নেব এবার সিন্স, টিল, আনটিল, বিফোর আর ফর কোথায় ব্যবহার হয়। দে আর ফলোড বাই, এগুলো ফলোড বাই কি কি? এক নম্বর হলো নাউন ফ্রেজ, দুই নম্বর হলো প্রেজেন্ট পার্টিসিপল, তিন নম্বর হলো রিডিউসড ক্লজ, রিডিউসড ক্লজ, এগুলো এর পরে ব্যবহার করা হয়। জিনিসগুলো কীরকম আমরা একটু আলোচনা করি। সিন্স দ্য ইনভেনশন of computer, the use of pen and paper became obsolete. কম্পিউটার আবিষ্কারের পরেই আর কি পেন পেপারের ব্যবহারটা অবসোলেট, সেকেলে হয়ে গেছিল, পুরাতন হয়ে গেছিল, মানে একরকম উঠে গেছিল। তাহলে এখানে এটা কি রিডিউসড ক্লজ, এটা একটা রিডিউসড ক্লজ। সিন্স যখন থেকে, মানে এখানে স্টার্টিং পয়েন্ট, সিন্স সবসময় স্টার্টিং পয়েন্ট, যেই সময় থেকে আর কি কম্পিউটারটা আবিষ্কার হয়ে আছে। তাহলে এই এটাকে যদি আমি ক্লজে করি তাহলে হোয়েন দ্য কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, বা এটা এইটুকু করবো, তাহলে এখানে এটা একটা ক্লজ হয়ে যাবে যে হোয়েন বা সিন্স দ্য কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, এটা একটা ক্লজ।
তাহলে এখানে রিডিউসড ক্লজ, এখানে সিন্স যখন থেকে কম্পিউটারটা আবিষ্কার হয়েছিল তারপর থেকে কিন্তু পেন অ্যান্ড পেপারটা অবসোলেট হয়ে গেছে। তাহলে এই যে আর কি মানে সিন্সের ব্যবহার, এখানে আমরা সিন্স ব্যবহার করব, যে স্টার্টিং পয়েন্ট বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে সিন্স ব্যবহার করছি। তারপরে কি আছে, টিল আর আনটিল। দেখি, টিল or until the age of 20 I was unemployed. Till or until the age of, মানে আমার যখন হয়তো 20 বছর বয়স ছিল তখন পর্যন্ত আমি কিন্তু কি ছিলাম, আনএমপ্লয়েড, বেকার ছিলাম। এবার দেখি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার। বিফোর গেটিং গভর্নমেন্ট জব আই ওয়ার্কড ইন টিসিএস। বিফোর গেটিং গভর্নমেন্ট জব, সরকারি চাকরি পাওয়ার আগে আমি টিসিএসে কাজ করেছিলাম। তাহলে এখানে এই যে গেটিংটা আছে এটা হলো একটা আইএনজি ক্লজ বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা যে জিনিসটা আলোচনা করে চললাম সেটা হলো যে বিফোর, টিল, আনটিল। বিফোর আর আফটারের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। বিফোর আর আফটারের মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে। সে বিপরীত সম্পর্কটা কি আমরা একটু দেখে নেব। My father came before my brother. এটুকু লিখতে পারি সমান my brother came after my father. এখানে যে মাই ফাদার কেম বিফোর মাই ব্রাদার, যে আমার ভাইয়ের আসার পূর্বেই আমার বাবা এসেছিল। তাহলে এখানে বিফোর দ্বারা কি বোঝাচ্ছি, যে কোনটা আগে এসেছিল বাবা, তারপরে এসেছিল দাদা। আর এখানে বলছে মাই ফাদার, আমার দাদা এসেছিল আফটার মাই ফাদার, আমার বাবার পরে। তাহলে দুটোই কিন্তু অর্থটা একই, শুধু সাবজেক্ট আর অবজেক্টটা আমি চেঞ্জ করে দিলাম এবং সেক্ষেত্রে কি হয়ে গেল, যে ভাবটা আছে সেটা সেখানে থেকে গেল, আর এখানে বিফোর আর আফটারের ব্যবহারটা আমরা বুঝতে পারলাম। এই যে বিফোর আর আফটার, এটা দুটো বিপরীতমুখী সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা কিন্তু আমরা এই উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হলো মানে বিটুইন অ্যান্ড এরকম থাকবে। এই প্রেপোজিশনটা কোথায় কিভাবে ব্যবহার করব সেইটুকু আমরা দেখব। যে কোনো একটা ঘটনা যখন একটা টাইম থেকে আর একটা টাইমের মধ্যে ঘটবে, দেখে নিন, উই উইল অ্যারাইভ বিটুইন 10 AM and 11 AM। আমরা এখানে কি বলছে, উই উইল অ্যারাইভ বিটুইন 10 AM and 11 AM। এখানে 10টা থেকে আর কি 11টা এর মধ্যে আমরা পৌঁছে যাব, 10টা থেকে 11টা, যার জন্য এখানে কিন্তু আমরা বিটুইন আর অ্যান্ড ব্যবহার করেছি। বিটুইন আর অ্যান্ড আমরা এজন্য ব্যবহার করেছি যে আমরা কিন্তু কোন টাইমে, এক্স্যাক্ট টাইমটা আমরা জানি না, কিন্তু 10টা থেকে 11টা এই টাইমের মধ্যে আমরা আর কি সেখানে পৌঁছে যাব। আর একটা জিনিস হয় যে
মাই ফাদার উইল কাম বিটুইন ডিনার্স। এই যে এখানে কিন্তু ডিনারটা মানে কি হয় যে একটা ডিনার আর একটা ডিনারের মধ্যেই চলে আসবে, মানে 24 ঘন্টা হচ্ছে। তাহলে এখানে ডিনার্স দিয়েও আমরা এভাবে লিখতে পারি, এখানে অ্যান্ড না ব্যবহার করে আমরা কিন্তু শুধু বিটুইন দিয়ে দিতে পারি। যদি বিটুইনটা মানে বিটুইন ডিনার্স, যে একটা ডিনার থেকে আর একটা ডিনার, এই দুটো গ্যাপ যে আছে সেই গ্যাপের মধ্যে আর কি আসবে। আমরা যে দুটো প্রিপোজিশন এবার ব্যবহার করব সেটা ব্যবহার শিখবো, সেটা হলো ইন আর এগো। ইন বলতে গেলে ভবিষ্যতে কোনো একটা ঘটনা হয়তো নির্দিষ্ট একটা টাইমের মধ্যে হয়ে যাবে, এই অর্থে আমরা আর কি ইন ব্যবহার করব। আর এগো কোথায় ব্যবহার করব? এগো ব্যবহার করব যখন আর কি অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছে। দেখে নেব যে উই মেট আওয়ার আঙ্কেল 3 month ago। আমরা আমাদের আঙ্কেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 3 মাস আগে। 3 মাস আগে। আর একটা উদাহরণ নেই, COVID-19 will be vanishing in 3 months time। অথবা অন্যভাবে যেভাবে বলব 3 months from now। যে এখানে কি, এখানে ইন দিয়েছি 3 মাসের মধ্যে আর কি, 3 মাসের মধ্যে সে চলে যাবে, কি COVID-19টা ভ্যানিশ হয়ে যাবে 3 মাসের মধ্যে। বা এটা আর একটা রকমভাবে ব্যবহার করতে পারি, এখানে ইনটা অপশনাল, দিতেও পারি না দিতে পারি। ইন 3 months from now, আজ থেকে 3 মাসের মধ্যে COVID-19টা আর থাকবে না, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এখানে ইন ব্যবহার করলাম ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো ঘটনা ঘটতে চলেছে, আর এখানে অতীতে কোনো একটা ঘটনা একটা ঘটে গিয়েছে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো টু আর পাস্ট। এটা বিশেষ করে ঘড়ির টাইমের ক্ষেত্রে যা আমরা যখন কাউকে বলবো তখন সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন ইট ইজ 10 to 10, ইট ইজ 10 to 10। আর যদি বলি ইট ইজ 10 past 10, ইট ইজ 10 to 10, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর ইট ইজ 10 past 10 মানে এখন 10টা 10 বাজছে। তাহলে এখানে পাস্টটা কি, 10টা 10 যখন বেশি হবে সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করছি, আর যখন টু ব্যবহার করছি যখন কম হচ্ছে। আর একটা দেখে নিই, ইট ইজ এ কোয়ার্টার to 10, আর it is a quarter to 10 মানে এখন 9:45 বাজছে, 10টা বাজতে 15 মিনিট দেরি আছে। আর it is a quarter past 10 মানে এখন 10টা 15 বাজছে। আবার এটা লিখতে পারি যে ইট ইজ হাফ পাস্ট 10 মানে এখন 10:30টা বাজছে। তাহলে পাস্ট মানে পরে বোঝাচ্ছে, যে অতিরিক্ত যে টাইমটা আছে সেজন্য এখানে পাস্ট বোঝাচ্ছে, যেখানে 10:30টা 10টা প্লাস আধ ঘন্টা 10:30টা। আর এখানে পাস্ট মানে কি 10টা প্লাস কোয়ার্টার, মানে কোয়ার্টার মানে 4/1/4, তাহলে 31 মিনিটে এই 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে তার 4/1 হলো 15 মিনিট। তাহলে 15 মিনিটকে আমরা এখানে কোয়ার্টার হিসাবে ব্যবহার করি। তারপর এটাও তাই, এটা হলো অতীতের, মানে এটা কম আছে, টু যেখানে বলবো সেটা কম, আর এখানে অতিরিক্ত। এখানে কি ইট ইজ 10 past 10 মানে 10টা 10 মিনিট,
আর এটা হলো ইট ইজ 10 to 10, ইট ইজ 10 to 10 মানে 10টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। আজকে আমরা প্রেপোজিশন অফ টাইম নিয়ে আলোচনা করলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।